আসসালামু আলাইকুম সকল রেজিস্টার্ড মিডওয়াইফদের শুভেচ্ছা। আজকে আমরা মিডওয়াইফারি লিখিত পরীক্ষার সাধারণ জ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব, যেখান থেকে আপনাদের লিখিত পরীক্ষার এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন চলে আসবে এবং আপনাদের লিখিত পরীক্ষা আগামী 13ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে আজকের আমরা যেগুলো পড়াবো সেখান থেকে কিন্তু আপনার পরীক্ষার প্রশ্ন কমন পাবেন, কেমন? আর আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি যে আমরা মিডওয়াইফারি সুপার সেশন ব্যাচ একটা লিখিত এটা স্টার্ট করেছি এবং সেখানে ক্লাস শুরু হয়েছে এবং মাত্র 500 টাকা দিয়ে আমরা আপনারা সেই সুপার সেশনের শেষ মুহূর্তে আপনারা ক্লাস এবং 4 ঘন্টার মডেল টেস্ট আমাদের এখানে দিতে পারবেন। ওকে, সো আপনারা অবশ্যই যারা সরকারি চাকরি নিশ্চিত করতে চান অবশ্যই কিন্তু আপনারা 4 ঘন্টা যে মডেল টেস্ট আমাদের সেটাতে অংশ নেবেন, কেমন? ওকে, সো সাধারণ জ্ঞানের টোটাল 40 মার্কস, কেমন? সাধারণ জ্ঞান আপনারা সবাই জানেন যে টোটাল 40 মার্কস এবং টোটাল 4 ঘন্টা পরীক্ষা হবে। 4 ঘন্টা পরীক্ষা হবে, মার্ক হচ্ছে মোট 200। আর এর মধ্যে আপনাদের মিডওয়াইফারি টেকনিক্যাল যেটা আছে, মিডওয়াইফারি টেকনিক্যালে হচ্ছে আপনার 80 মার্ক এবং বাকি যে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান আছে সেখানে হচ্ছে আপনাদের 40 মার্কস করে, টোটাল 120 মার্ক। আর এই জন্য সাধারণ জ্ঞানটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে প্রতিটা সাবজেক্টে কিন্তু ভালো করতে হবে। সো টাইম ম্যানেজমেন্ট ইজ ভেরি ক্রুশিয়াল আপনাদের রিটেন এক্সামের জন্য, কারণ 4 ঘন্টায় আপনি কিন্তু আসলে এক্সামে ভালো করাটা সো টাফ 4 আওয়ার্সের মধ্যে, কারণ আপনি প্রতিটা সাবজেক্টে সময় পাবেন মাত্র, প্রতিটা সাবজেক্টে আপনি সময় পাবেন মাত্র 1 ঘন্টা করে, যেটা কিন্তু খুবই অল্প একটা সময়, কেমন? ওকে, সো এখনই শুরু করব। সবাই একটু দেখতে পাচ্ছেন কিনা বা শুনতে পাচ্ছেন কিনা সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। সবাই একটু জানিয়ে দেন যে আপনারা সবাই একটু জানিয়ে দেন যে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা। আচ্ছা, ওকে, সবাই আমাদের যে গ্রুপ আছে আচ্ছা, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের মিডওয়াইফারি আজকে যে সাজেশন। তো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ জ্ঞানে জনসংখ্যা দিয়ে কিন্তু একটা পরীক্ষা একটা প্রশ্ন আসবে, কেমন? জনসংখ্যা দিয়ে একটা পরীক্ষা একটা প্রশ্ন আসবে, কেমন? সো এটা আপনাদেরকে পড়তে হবে। জনসংখ্যা দিয়ে যে প্রশ্নটা হবে এটা কিন্তু আপনাদের পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দেবেন যে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আশা করি দেখা যাচ্ছে। জনসংখ্যা দিয়ে দেখেন এই যে এখানে একটা প্রশ্ন আছে, এই প্রশ্নটা সর্বশেষ যে নার্সিং যে প্রশ্নটা হয়েছে লিখিত, সেখানে কিন্তু এই প্রশ্নটা এসেছে, কেমন? যে 2000 এই এখন যে 3512 জনদের নিয়োগ হচ্ছে তাদের এই প্রশ্নটা এসেছিল যে ডেমোগ্রাফিক ডিফিডেন্ট এই প্রশ্নটা এসেছিল এবং এই প্রশ্নটা শুধুমাত্র আমাদের যে সাজেশন এখানেই ছিল, আর কেউ কিন্তু এই প্রশ্নটা পায় না। শুধু যাদের কাছে আমাদের এই সাজেশনটা ছিল, ওকে, যাদের কাছে আমাদের এই সাজেশনটা ছিল শুধু তারাই কিন্তু এই প্রশ্নটায় পেরেছে। সো ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটা একটু পড়ে নিবেন, এটা পরীক্ষা আসতে পারে যে ডিভিডেন্ড হচ্ছে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, এটা হচ্ছে একটি দেশের মোট কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ যদি কর্মহীন জনসংখ্যার তুলনায় বেশি হয়। দেখেন, কোনো একটি দেশের মোট কর্মক্ষম মানে যারা কাজ করতে পারে, কোনো দেশের মোট কর্মক্ষম জনসংখ্যার পরিমাণ যদি কর্মহীন জনসংখ্যার থেকে বেশি হয়, ওকে, মানে কর্মক্ষম বলতে বোঝাচ্ছে তারা কোনো না কোনো ভাবে শারীরিকভাবে অক্ষম, কেমন? কোনো না কোনো ভাবে তারা শারীরিকভাবে অক্ষম। তো সেক্ষেত্রে সেটা হচ্ছে কর্মক্ষম হচ্ছে কর্মহীনের তুলনায় যদি বেশি হয়, সে অবস্থাকে বলা হয় ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। ওকে, আচ্ছা, সো এই আচ্ছা, তারপর কি দেখেন, ডেমোক্রেটিক ডিভিডেন্ড বা
জনমিতিক লভ্যাংশ বলে, কেমন? আর তারপর কি আছে, আরো সুনির্দিষ্টভাবে বলতে গেলে একটি দেশের জনসংখ্যার 60% যদি কর্মক্ষম হয় তাহলে দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাচ্ছে বলে ধরে নেওয়া হয়, কেমন? সো এইটা কিন্তু ইম্পর্টেন্ট। সো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আপনারা পড়ে নেবেন, আমরা এই সাজেশনটা আপনাদেরকে দিয়ে দিব। আপনারা হচ্ছে আর আমাদের স্পেশাল ব্যাচে যে সকল মিডওয়াইফরা আছেন তারা তো এগুলো পেয়েই যাবেন, কেমন? ওকে, তারপর হচ্ছে এখানে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগাতে হলে করণীয় সম্পর্কে ব্যাখ্যা দিন। ওকে, সো এগুলো আপনারা পড়ে নেবেন, এগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কি কি করলে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। ওকে, তারপর দেখেন এখানে সবগুলো একদম বিস্তারিত দেওয়া আছে, পরীক্ষায় আপনার ফুল মার্কস পাওয়ার জন্য যা যা প্রয়োজন সবকিছু এখানে আছে। হ্যাঁ, ওকে, তারপর এই পরিবার পরিকল্পনা এটা আসতে পারে, যেহেতু আপনারা মিডওয়াইফের এই পরীক্ষা দিবেন, সো পরিবার পরিকল্পনা কি এটা কিন্তু আসতে পারে। পরিবার পরিকল্পনা, পরিবার পরিকল্পনা, পরিবার পরিকল্পনা কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সো তারপর এনজিও ও সুশীল সমাজের মধ্যে পার্থক্য, এনজিও কি, ওকে, এটা এগুলো কিন্তু আপনাদের পড়তে হবে, এগুলো আছে কোশ্চেনগুলো। এনজিও যেহেতু এখন ডক্টর ইউনূস আসছে, এনজিও নিয়ে কিন্তু, অথবা গ্রামীণ ব্যাংক নিয়ে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সাধারণ জ্ঞানে, যেমন গ্রামীণ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়, গ্রামীণ ব্যাংকের ফাংশন কি, ওকে, বা গ্রামীণ ব্যাংকের ভূমিকা কি, এগুলো। আর আপনারা 3-0 তত্ত্বটা অবশ্যই পড়বেন। কি 3-0 তত্ত্ব, এটা নিয়ে আমি একটা সাজেশন আপনাদেরকে দিব। 3-0 তত্ত্বের একটা সাজেশন আপনাদেরকে আমরা দিব আমাদের স্পেশাল ব্যাচে, এবং সেখান থেকে কিন্তু একটা পরীক্ষায় প্রশ্ন কনফার্ম আসবে আপনাদের লিখিত পরীক্ষায়। আপনাদের মিডওয়াইফারি লিখিত পরীক্ষায় 3-0 তত্ত্ব নিয়ে পরীক্ষা প্রশ্ন আসবে, পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থান নিয়ে সাধারণ জ্ঞানী পরীক্ষায় প্রশ্ন আসবে, কেমন? ওকে, সো আমরা আমাদের যে মিডওয়াইফারি যে আমাদের যে সুপার সাজেশন যেটা আছে কোর্স, সেখানে হচ্ছে মাত্র 500 টাকা দিয়ে আপনারা দ্রুত অ্যাড হয়ে যাবেন, সেখানে আপনারা ফুল সাজেশনটা ইনশাল্লাহ পেয়ে যাবেন। তারপরে দেখি আমাদের কি আছে, বাংলাদেশের সমতল ভূমিতে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তার সংক্ষিপ্ত বিবরণ। ওকে, ক্ষুদ্র জাতিসত্তা নিয়ে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। আদিবাসী, সো আদিবাসীদের কি আছে দেখেন, সাঁওতাল, এটা হচ্ছে আমাদের সমতল ভূমিতে। দেখেন সমতল এবং পাহাড়ি, পাহাড়ে হচ্ছে এক ধরনের আমাদের উপজাতিরা থাকে, এবং সমতল ভূমিতে, সমতল ভূমিতে থাকে মাত্র দুইটা, একটা হচ্ছে কি সাঁওতাল, একটা হচ্ছে গারো। গারোরা কোথায় থাকে, হচ্ছে ময়মনসিংহ। দেখেন গারোরা হচ্ছে ময়মনসিংহ, সো গারো পাহাড় অবশ্যই ময়মনসিংহ হবে, পরীক্ষায় কিন্তু আপনাদের আসতে পারে গারো পাহাড় কোথায় অবস্থিত। সো বাংলাদেশের বৃহত্তম ময়মনসিংহ জেলায় বসবাসকারী আদিবাসী সম্প্রদায় হলো গারো, কেমন? সো কোথায় আছে, পুরো ময়মনসিংহ বিভাগে। দেখেন ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা ও গাজীপুর জেলায় মোটামুটি গারোরা বাস করে, কেমন? সো এখানে বিস্তারিত বিস্তারিত দেওয়া আছে, পাশাপাশি আছে হাজং, আছে হাজং, কোচ, এরা, কেমন? সো এখানে বিস্তারিত দেওয়া আছে যে তাদের সাঁওতালরা কোথায় বাস করে, বা আদিবাসী নৃগোষ্ঠী কি, সাঁওতালের আরেকটা নাম কি মান্দি, কেমন? ওকে, তারপর কিন্তু রাখাইন, এই রাখাইনরা হচ্ছে সমতলে বাস করে, তাই না? রাখাইনরাও কি সমতলে বাস করে। যে রাখাইনরা কি আমাদের রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে কিন্তু আগে থেকেই এই রাখাইন যে উপজাতি তারা কিন্তু পাহাড় আমাদের সমতলে বাস করতো, কেমন? ওকে, আচ্ছা, ওনাকে একটু ওই টেবিলে, আচ্ছা, তো হচ্ছে পার্বত্য, দেখেন এখানে কি আছে, এই যে পার্বত্য চট্টগ্রামে দেখেন যে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার সাংস্কৃতিক বৈশিষ্ট্য তুলে ধরুন। সো পার্বত্য চট্টগ্রামে দেখেন কি কি থাকে, আমাদের আমাদের বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে প্রধান একটি অংশ বাস করে হচ্ছে দক্ষিণ পূর্বাংশে, যেটা হচ্ছে রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি, কেমন? এই যে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায়, কেমন? তো হচ্ছে এই যে আমাদের যে নৃগোষ্ঠী হলো কি, এর মধ্যে দেখো পার্বত্য চট্টগ্রামে কারা কারা থাকে, ওই উপরে গুলো ছিল হচ্ছে আমাদের সমতলে, যেমন হচ্ছে হাজং, গারো, তারপর হচ্ছে আমাদের সাঁওতাল। আর আমাদের পার্বত্য চট্টগ্রামে যারা থাকে পাহাড়ে, এর মধ্যে হচ্ছে আমাদের চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, ওকে, বোম প্রকৃতি, এগুলো। ওকে, আচ্ছা, আচ্ছা, এখানে বিস্তারিত দেওয়া আছে প্রত্যেকটা উপজাতি, যেমন চাকমাদের তারা কোথায় থাকে, তারপরে হচ্ছে এরা হচ্ছে প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠীর চাকমা, মানে সবচেয়ে বেশি বাংলাদেশের সবচেয়ে বেশি যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী এর মধ্যে চাকমা, চাকমা হচ্ছে সবচেয়ে বেশি। আর এখানে হচ্ছে পরীক্ষায় স্পেসিফিক আসতে পারে চাকমাদের পোশাকের নাম কি, চাকমাদের পোশাকের নাম পিনন অথবা হাদি। ওকে, আচ্ছা,
তারপর হচ্ছে এই যে খেলাধুলা কি কি আছে, চাকমাদের উৎসব কি কি আছে। ওকে, যেমন চাকমাদের বিজু, এই বিজুটা ইম্পর্টেন্ট না, যে চাকমাদের প্রধান উৎসব হচ্ছে বিজু। চাকমাদের প্রধান উৎসব হচ্ছে বিজু। তবে দেখেন মারমা, এই যে দেখেন মারমাদের আবার বিস্তারিত এখানে দেওয়া আছে। এই মারমা সমাজের প্রধান হলেন বোমাং রাজা মারমা। আর এই সাজেশন গুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো, এখান থেকে পড়লে ইনশাল্লাহ পরীক্ষায় কমন চলে আসবে, এর বাইরে আর পরীক্ষায় আসবে না। কেমন? তারপর আছে ত্রিপুরা। ওকে, ত্রিপুরা। তারপর দেখেন এখানে টোটাল মুরু বা মুরং। আচ্ছা, তো এখানে বিস্তারিত দেওয়া আছে আমাদের এখানে। এর বাইরে পরীক্ষা আসা আপনি কমপক্ষে ইনশাল্লাহ আমাদের যে সাজেশন এটা আছে, এটা থেকে 80 থেকে 90। ইংলিশটা একটু ঘুরে টুরে আসতে পারে, বাট বাকি সবকিছু ইনশাল্লাহ কমন চলে আসবে। কেমন? ওকে, বাংলাদেশের জাতিগত সাংস্কৃতিক বৈশিষ্ট্য, জাতিগত সংস্কৃতি কি কি আছে এগুলো পড়ে নেবেন। আচ্ছা, এখানে বিস্তারিত দেওয়া আছে, আপনারা সবাই এখানে বিস্তারিত, এখান থেকে আপনি তো লেখার সময় আসলে এত বিস্তারিত লেখা যাবে না, বাট পড়ার সময় আপনি তো এই মুহূর্তে আর মুখস্থ করা সম্ভব না, যেহেতু আগামী 13 তারিখে পরীক্ষা। তো এই মুহূর্তে আপনাকে যেটা করতে হবে, এই মুহূর্তে এই যে বাঙালি একটি সংকর জাতি, এটি ব্যাখ্যা করুন। বাঙালি একটি সংকর জাতি, এটি ব্যাখ্যা করুন। এই ধরনের পরীক্ষা প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের সর্বশেষ যে জনসংখ্যায় বাংলাদেশ কততম, ঠিক আছে, অষ্টম। যে সর্বশেষ জনশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। যে ঢাকা শহরের যানজট, তারপর বাংলাদেশের প্রশাসনিক বিভাগ কয়টি, কি কি। ওকে, সো মাতৃতান্ত্রিক পরিবার কোন সমাজে বিদ্যমান, পরীক্ষা আসতে পারে। গারো খাসিয়া। বাংলাদেশের নৃ জনগোষ্ঠী, এটা হচ্ছে মূলত দেখেন আপনার সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা পাঠ থেকে আপনার পরীক্ষা প্রশ্ন আসবে। তারপরে হচ্ছে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান বা এটা দিয়ে পরীক্ষা প্রশ্ন আসবে। সংবিধান থেকে পরীক্ষা প্রশ্ন আসবে। তারপরে আপনার প্রশ্ন আসবে মুক্তিযুদ্ধ নিয়ে পরীক্ষা প্রশ্ন আসবে। এবার আরেকটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান থেকে প্রশ্ন আসবে। ওকে, সো এইগুলো আপনাদেরকে পড়তে হবে। ওকে, তারপর বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী দেখেন এখানে কি আছে। সো বাংলাদেশের প্রাচীন জাতির নাম অস্ট্রিক। জমিদার প্রথা বিলুপ্ত হয় কত সালে। খাসিয়া কোন অঞ্চলে বাস করে, সিলেট। ওকে, সো এগুলো আপনারা সবাই পড়ে নিলে এখান থেকে এর বাইরে আসবে না। সো জনসংখ্যা নিয়ে আমি এখান থেকে যে কয়টা প্রশ্ন করলাম, পরীক্ষায় আসলে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারি। ওকে, আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলতে পারি। কেমন? ওকে, আচ্ছা, জুম এর টেকনিক্যাল পিডিএফ দেওয়া আমার কোন সাজেশন, হ্যাঁ সাজেশন দেওয়া হবে, সাজেশন দেওয়া হবে। কেমন? সাজেশন দেওয়া হবে। সো আজকে ক্লাসটি এখন হচ্ছে আমাদের মিডওয়াইফারি, আমাদের সাজেশন ক্লাস হচ্ছে, তাই না? মিডওয়াইফারি। সো হচ্ছে আপনারা ওকে, তারপর দেখেন এখানে এখন আমরা মুক্তিযুদ্ধ। ওকে, মুক্তিযুদ্ধ নিয়ে এখন শেখ মুজিবুর, ওনাকে নিয়ে আর কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না এই মুহূর্তে। ওকে, সো হচ্ছে স্বাধীনতার ঘোষককে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, স্বাধীনতার ঘোষক। ওকে, এগুলো কিন্তু পরীক্ষা এখন আসতে পারে, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কেমন? এইগুলো, এইটা একটু অবশ্যই মাথায় রাখবেন। শিখা চিরন্তন কোথায় অবস্থিত, দেখেন শিখা চিরন্তন কোথায় অবস্থিত, এটা হচ্ছে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত, তাই না? ওকে, সো এইগুলো আপনারা হচ্ছে পড়ে নিবেন, যে স্বাধীনতা দিবস কবে, এই দিনের তাৎপর্য কি, এগুলো ইম্পর্টেন্ট। কেমন? তারপর হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। তারপরে হচ্ছে ভাষা আন্দোলন নিয়ে পরীক্ষা আসতে পারে, যে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সংগঠিত বিভিন্ন আন্দোলন সংগ্রামের, যে ভাষা আন্দোলন থেকে এখন পর্যন্ত যে কি কি ঘটনাবলী আছে, যেমন হচ্ছে আমাদের ভাষা আন্দোলন হচ্ছে 1948 থেকে 1952। তারপর হচ্ছে আমাদের এই যে 1954 সালে যুক্তফ্রন্ট নির্বাচন। ওকে, সো 52 পরে হচ্ছে 1954, 1954 পর 1956 এই যে পাকিস্তানের শাসনতন্ত্র। 1900 তারপর কি হচ্ছে 1958 সালে, এটা 1958 সালে সামরিক শাসন। তারপর হচ্ছে 1965 সালের পাক ভারত যুদ্ধ। তার 1966 সালে 6 দফা, 1966 সালে 6 দফা। তারপর হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থান।
ওকে, গণ অভ্যুত্থান কয়বার হয়েছিল, যেমন 1969, তারপর গণ অভ্যুত্থান আরেকবার হয়েছিল 1990। ওকে, আচ্ছা, তারপর 1969-এর পরে হচ্ছে আমাদের 1971, 1970-এর জাতীয় নির্বাচন, তারপর হচ্ছে 1971, কেমন? ওকে, তো এইগুলো হচ্ছে পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট আসতে পারে। এইগুলো হচ্ছে আমাদের যে ভাষা, এটা কি পরীক্ষা আসতে পারে, যে ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত সংগঠিত বিভিন্ন আন্দোলন সংগ্রামের ঘটনাবলী লিখুন। এভাবে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। ওকে, তারপর দেখেন এই বাংলা, এখানে আপনাকে টিকা আকারেও আসতে পারে। ওকে, টিকা আকারে আসতে পারে 2 মার্ক করে এক একটায়। যেমন এখানে সব আসবে না, যেমন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নিম্নের ঘটনাগুলোর প্রভাব বর্ণনা করে, যেমন 6 দফা আন্দোলন, 1960, 1969-এর গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, অথবা এগুলো আসতে পারে। এছাড়া হয়তো আসতে পারে আপনার শর্ট নোট হিসেবে 24-এর গণ অভ্যুত্থান। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, যুদ্ধ অপরাধ বলতে কি বোঝো? ওকে, তারপর দেখো আত্মসমর্পণ দলিলের 1971 সালের 16 ডিসেম্বর আত্মসমর্পণ দলিলের তাৎপর্য কি? তাৎপর্য কি? কি আছে? বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন কবে? অস্থায়ী সরকারের সদস্য ছিল কত? ওকে, এগুলো কিন্তু পরীক্ষার জন্য আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষা আসতে পারে। আচ্ছা, আচ্ছা, তারপর আমরা চলে যাই পরে আর কি কি পড়তে হবে। দেখেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস কোন তারিখে হয়? বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করেছিল? এটা ইম্পর্টেন্ট। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। এর মধ্যে হচ্ছে 10 নাম্বার সেক্টরটা ছিল একটু ব্যতিক্রম। 10 নাম্বার সেক্টরটা ছিল একটু ব্যতিক্রম। এই সেক্টরের অধীনে ছিল নৌ কমান্ডো, কেমন? সো এখানে কোনো সেক্টর কমান্ডার ছিল না। পরীক্ষা আসতে পারে যে মুক্তিযুদ্ধকালীন কোন সেক্টরে কোন সেক্টর কমান্ডার ছিলেন না, সেটা হচ্ছে 10 নাম্বার সেক্টর। 10 নাম্বার সেক্টর, কেমন? এবং এই সেক্টরটার লোকেশন ছিল কোথায়? চট্টগ্রাম। ওকে, আচ্ছা, তারপর কি আছে দেখেন, মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রাম কত নম্বর সেক্টরের অধীনে ছিল? 1 নাম্বার সেক্টর। মুক্তিযুদ্ধের সময় এখন যদি পরীক্ষা আসে যে 10 নাম্বার সেক্টরের অন্তর্ভুক্ত কি কি ছিল? বাংলাদেশের যত নৌবন্দর, বাংলাদেশের যত নদী বা সমুদ্র বন্দর আছে, নদী, এই সবগুলোই ছিল এই 10 নাম্বার সেক্টরের আন্ডারে। যে কোনো 3টি সেক্টরের সেক্টর কমান্ডারের নাম। ওকে, এটা কিন্তু পরীক্ষার মধ্যে 1 নাম্বার সেক্টরে ছিলেন মেজর জিয়াউর রহমান। পরীক্ষা আসতে পারে মেজর জিয়াউর রহমান কত নাম্বার সেক্টরে, অথবা পরীক্ষা আসতে পারে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা যুদ্ধে মেজর জিয়াউর রহমানের ভূমিকা লিখুন। পরীক্ষা কিন্তু এভাবে প্রশ্ন আসবে, কেমন? ওকে, তার 5 নাম্বার সেক্টরে আছে মেজর মীর শওকত আলী। 6 নাম্বার সেক্টর আছে উইং কমান্ডার এম কে বাশার। তারপর দেখেন মুক্তিযুদ্ধে অসামান্যদের অবদানের খেতাবগুলো কি কি? দেখেন, আমাদের মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য যে কয়েকটি খেতাব, যেমন বীরুত্তম, বীর বিক্রম এবং বীর প্রতীক। ওকে, পরীক্ষা এটা ইম্পর্টেন্ট আপনাদের। তারামন বিবি স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য কি খেতাব পান? তিনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করতেন? তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। সো তারামন বিবি 11 নাম্বার সেক্টরে, 11 নাম্বার সেক্টরে পরীক্ষা আসলে তার জন্মস্থান কোথায়? তার বাড়ি হচ্ছে কুড়িগ্রাম। আচ্ছা, তারপর দেখেন, হ্যাঁ, তারপর হচ্ছে এখানে দেখেন আরো ইম্পর্টেন্ট যেগুলো আছে, যে 1971 সালে মুক্তিযুদ্ধকালে কোন তারিখে বাংলাদেশ সরকার গঠন করা হয়? কত তারিখে শপথ গ্রহণ করে? এই সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। তারপর হচ্ছে মুক্তিযুদ্ধে কতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছিল, তাদের নাম কি কি? এটি কিন্তু ইম্পর্টেন্ট, যে এটা কিন্তু পরীক্ষা আসতেই পারে। খুব গুরুত্বপূর্ণ, মুক্তিযুদ্ধে কতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছিল? কতজনকে বীরশ্রেষ্ঠ উপাধি দেওয়া হয়েছিল, কেমন? ওকে, হ্যাঁ, আপনাদের সবাইকে পিডিএফ দেওয়া হবে। এটা পিডিএফ দিয়ে সবাই শেয়ার করে দেন। আপনারা একটু সবাই শেয়ার করে দেন। সবাই একটু শেয়ার করে দিলে আমরা হচ্ছে
আপনাদেরকে আজকের এই ক্লাসের পিডিএফটা দিয়ে দেবো, কেমন? ওকে, সো সবাই একটু শেয়ার করে দেন, তাহলে ইনশাল্লাহ আমরা এই পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আর যারা যারা শেয়ার করেছেন সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, কি আছে? ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর আছে, দেখেন আমাদের 7 জন বিসিএস তালিকা। তারপর সিপাহী হামিদুর রহমান আছে, সিপাহী মুস্তফা কামাল, ইঞ্জিনিয়ারিং অফিসার মোহাম্মদ রুহুল আমিন, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান আছে। তারপর আমাদের ল্যান্স নাইক মুন্সি আব্দুর রউফ, ল্যান্স নাইক নূর মোহাম্মদ শেখ, তারা, কেমন? ওকে, এই যে মুক্তিযুদ্ধের সময় নৌ কমান্ডার গঠিত করা হয়েছিল, নৌ কমান্ডার দ্বারা গঠিত হয়েছিল 10 নম্বর সেক্টর, কেমন? আর মুক্তিযুদ্ধে খেতাব ভিত্তিক সর্বশ্রেষ্ঠ খেতাব হচ্ছে বীর শ্রেষ্ঠ, বীর শ্রেষ্ঠ, কেমন? ওকে, আচ্ছা, অপারেশন সার্চ লাইট কি, এটা কিন্তু পরীক্ষা ইম্পর্টেন্ট, হ্যাঁ? অপারেশন সার্চ লাইট দেখেন, এইগুলো কিন্তু আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইটা দেখেন অপারেশন সার্চ লাইট, কেমন? ওকে, ওকে, সো ভাইয়া জিকেটা জুলাই ইভালুয়েশন থেকে একটু দিলে, হ্যাঁ জিকেটা দিব। আমাদের জিকেতে আমাদের আপনারা যারা সুপার সাজেশন ব্যাচে আছেন আমাদের, সেখানে হচ্ছে আমরা আপনাদেরকে ওখান থেকে আমরা দিব ইনশাআল্লাহ, কেমন? ওকে, সো যারা যারা হচ্ছে আপনারা আমাদের সাথে স্পেশাল ব্যাচে মাত্র 499 টাকা দিয়ে অ্যাড হতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, কেমন? সো এই যে অপারেশন সার্চ লাইট কি, আপনারা সবাই জানেন যে 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যে রাতের অন্ধকারে যে অপারেশন শুরু করেছিল নিরীহ বাঙালিদের উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেটা হচ্ছে অপারেশন সার্চ লাইট, কেমন? অপারেশন সার্চ লাইট, ওকে, আচ্ছা। তো এই অপারেশন ঢাকায় নেতৃত্বে ছিলেন রাও ফরমান আলী এবং অন্যান্য স্থানের সৈনিকদের নেতৃত্বে ছিলেন জেনারেল খাদিম হুরাইন রাজা, কেমন? ওকে, তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন কিনা সবাই একটু জানিয়ে দিবেন, কেমন? সবাই একটু জানিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা সবাই একটু জানিয়ে দিবেন। আর আপনারা যারা আমাদের স্পেশাল ব্যাচে আসবেন, নিচে যে স্ক্রলে যে নাম্বারটা আছে সেই নাম্বারে একটু অবশ্যই যোগাযোগ করবেন, কেমন? বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি, তিনি কিভাবে মৃত্যুবরণ করেন? জেলখানায়, 3রা নভেম্বর জেলখানায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে। 2 নং সেক্টরের অধিনায়ক কে ছিলেন? 2 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন মেজর খালেদ মোশাররফ ও মেজর হায়দার, 2 নং সেক্টরে। বাংলাদেশ মুক্তিযুদ্ধকালে অস্থায়ী সরকার অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীরত্বের সবচেয়ে ছোট উপাধি কি ছিল? বীর প্রতীক ছিল সবচেয়ে ছোট উপাধি, ওকে। তারপর কি আছে দেখেন, 25শে মার্চ যে দিবাগত রাতে সংঘটিত 3টি গুরুত্বপূর্ণ ঘটনা। 1 নম্বর হচ্ছে অপারেশন সার্চ লাইট, স্বাধীনতার ঘোষণা, এখানে এগুলো কিন্তু কারেকশন হবে। এটা হচ্ছে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 26শে মার্চ স্বাধীনতার ঘোষণা দেন, কেমন? তারপর হচ্ছে এখানে যে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়, ওকে। তারপর হচ্ছে আমাদের কোন সংস্থা, এই দেখেন কোন সংস্থা কর্তৃক 7ই মার্চের, আচ্ছা এটা ইম্পর্টেন্ট, এখন 6 দফার যে কোনো 3টি দফা লিখুন, 6 দফার যে কোনো 3টি দফা, ওকে। সো এগুলো আপনারা একটু দফাগুলো মুখস্থ করে নেবেন,
এখান থেকে 6 আসতে পারে। তারপর দেখেন কি আছে, জাতীয় দেখেন কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতিকে, কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হচ্ছে হামিদুর রহমান। এই স্থপতিগুলো হচ্ছে আপনারা সবাই নাম একটু একটু মাথায় রাখবেন, যে জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে মইনুল হোসেন। তারপর উনি 1971 সালে শহীদ ডিসেম্বর পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ অনুষ্ঠানে কে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন? এয়ার মার্শাল অবসরপ্রাপ্ত এ কে খন্দকার বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন। এই ওখানে কিন্তু হচ্ছে আমাদের ভারতেরও ছিল, ভারতেরও কিন্তু সেনাবাহিনী ছিল। ওকে, ভারতের যারা সামরিক বাহিনীর লোক ছিল। এখন আপনারা হয়তো বলতে পারেন যে ভারতের সামরিক বাহিনী কেন ছিল? তো এটা হচ্ছে, এটা একটা কারণ আছে যে মুক্তিযুদ্ধের সময় ওরা পাকিস্তানের আত্মসমর্পণ করে। ভারত কেন ছিল ভারতের সেনাবাহিনী? কারণ ভারত তখন হচ্ছে স্বাধীন দেশ, বাংলাদেশ তো স্বাধীন দেশ ছিল না। সো বাংলাদেশের সেনাবাহিনী তখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সেনাবাহিনী ছিল না, এই কারণে। বুঝতে পারছেন? সো এই জন্য ভারতের যারা ছিল সামরিক বাহিনী তারা সেখানে উপস্থিত ছিল, যেমন জেনারেল আরোরা ছিল, আরোরা। কেমন? ওকে। সো দেখেন 2023 সালে আচ্ছা এবার কিন্তু পরীক্ষা আসতে পারে যে স্বাধীনতা পুরস্কার হচ্ছে আমাদের সবচেয়ে বড় 2025 সালে, যে 2025 সালে 2025 সালে স্বাধীনতা পুরস্কার কারা কারা পাইছে, বুঝতে পারছেন? এগুলা কিন্তু পরীক্ষায় ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? আগারগাঁওতে অবস্থিত। বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর হচ্ছে আগারগাঁও অবস্থিত, যেটা আগে ছিল সেগুন বাগিচা। বুঝতে পারছেন? এই ভবনের মূল কতটি গ্যালারি আছে? 4টি গ্যালারি আছে, 4টি গ্যালারি আছে। বাংলাদেশের 2 টাকার মুদ্রার দেখেন বিভিন্ন টাকায় কি কি লোগো আছে, এগুলো পরীক্ষা আসতে পারে। আমাদের কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতিকে, শহীদ মিনার গুলো কিসের প্রতীক? কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি হচ্ছে হামিদুর রহমান। ওকে, তারপর দেখেন শহীদ মিনারের মিনারগুলো মা এবং সন্তানের প্রতীক। শহীদ মিনারের যে মিনারগুলো এগুলো হচ্ছে মা এবং সন্তানের প্রতীক। ওকে, তারপর দেখেন এই যে কিছু স্থাপত্যের ভাস্কর্যের নাম, যেমন সংসপ্তক, এটা কোথায় অবস্থিত? সংসপ্তক, সংসপ্তক হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সংসপ্তক, ঠিক আছে? ওকে, যেটা হামিদুজ্জামান খান। সাবাস বাংলাদেশ, এটা হচ্ছে নিতুন কুণ্ড। সাবাস বাংলাদেশ, এটা হচ্ছে সাবাস বাংলাদেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। অপরাজয় বাংলা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। ওকে, অপরাজয় বাংলা, রাজু ভাস্কর্য, এগুলো সবকিছু ঢাকা ইউনিভার্সিটিতে অবস্থিত। কেমন? এটা হচ্ছে সৈয়দ আব্দুল্লাহ খালেদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে মুজিবনগর কত নম্বর? 8 নম্বর সেক্টর। আচ্ছা, এই পরীক্ষা এইটা কিন্তু ইম্পর্টেন্ট আপনাদের জন্য। বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে কি কি? বাংলাদেশের প্রথম দেশ হচ্ছে ভুটান, দ্বিতীয়টি হচ্ছে ভারত। কেমন? ওকে, সো প্রথম হচ্ছে 6 ডিসেম্বর স্বীকৃতি দিয়েছিল ভারত, এর কয়েক ঘন্টা আগেই হচ্ছে ভুটান স্বীকৃতি তার বার্তা পাঠায়। ওকে, সে বুদ্ধিজীবী দিবস কত তারিখে? যে বুদ্ধিজীবী দিবস হচ্ছে আমাদের কি 14ই ডিসেম্বর। কত তারিখে? 14ই ডিসেম্বর। 2 জন বুদ্ধিজীবীর নাম লিখুন, 2 জন বুদ্ধিজীবীর নাম লিখুন, 2 জন বুদ্ধিজীবীর নাম। ওকে, আচ্ছা। সো যেমন এই যে মোহাম্মদ ইনামুল হক আছে, ঠিক আছে, বুদ্ধিজীবী। তারপর আমাদের জহির রায়হান ছিল। ওকে, মুনির চৌধুরী, মুনির। ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের, ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে কি আছে দেখি। তারপর আছে কি কি অপরাধ দালাল আদেশ 1972 অন্তর্ভুক্ত করা হয়। তারপর হচ্ছে ভাষা আন্দোলনের ফলে কোন প্রতিষ্ঠান গঠিত হয়েছিল? বাংলা একাডেমি। ভাষা আন্দোলনের ফলে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক হচ্ছে, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক হচ্ছে স্বাধীনতা পুরস্কার। স্বাধীনতা পুরস্কার। প্রাচীনকালে এই দেশের নাম কি ছিল? বঙ্গ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ হয় সিপাহী বিদ্রোহ।
এইটা পরীক্ষা আসতে পারে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রথম বিদ্রোহ হয় সিপাহী বিদ্রোহ 1857 সালে। এই মাস্টারদা সূর্য সেন কোন পেশায়? শিক্ষক পেশায় ছিলেন। এই মাস্টারদা সূর্য সেন নামে একটা হল আছে ঢাকা ইউনিভার্সিটিতে, সূর্য সেন হল। কেমন? যে দেখেন বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা উন্নীতকরণে যে রাজনৈতিক সর্বপ্রথম সাহসী ভূমিকা রাখেন তার নাম হচ্ছে দীনেন্দ্রনাথ দত্ত। 1947 সালে গণপরিষদে প্রথম দাবি করেছিলেন বাংলাই হবে এই পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা। তারপর দেখেন কি আছে, তারপর হচ্ছে আমাদের ৭৬-এর মরণোত্তর। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ৭৬-এর মরণোত্তর কি? ৭৬-এর মরণোত্তর যেটা ঘটেছিল মূলত কত সালে আপনারা কে জানেন? ৭৬-এর মরণোত্তরটা কত সালে ঘটেছিল? ওকে, দেখুন কি আছে, এটা হচ্ছে মূলত বাংলায় ১১৭৬ সালে, বাংলায় ১১৭৬ সালে। ওকে, আচ্ছা আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন প্লিজ। ওকে, ঠিক আছে। তো এটা বাংলা ছিল ১১৭৬, এজন্য হচ্ছে এটা আমাদের নাম হয়েছে কি? হ্যাঁ, ওকে, সবাই কিন্তু কারেক্ট আনসার দিয়েছেন। ওকে, ওকে, এটা ইংলিশ সাল ছিল। এটার যে ইংলিশ সাল সেটা হচ্ছিল আপনার ১৭৭০ সালে, ১৭৭০ খ্রিস্টাব্দে। আর বাংলা যেটা ছিল ১১৭৬। তখন হচ্ছে এই দুর্ভিক্ষে প্রায় ১ কোটি মানুষ মারা যায়। এই যে তখন কি হয়, প্রায় ১ কোটি মানুষ মারা যায়। এটা হচ্ছে ৭৬-এর মরণোত্তরে। কেমন? ওকে, তারপর হচ্ছে জাতীয় গণহত্যা দিবস কোন তারিখে পালন করা হয়? 25শে মার্চ রাতে গণহত্যা দিবস। আচ্ছা, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের উপাধি ছিল কি? সিপাহী। বঙ্গভঙ্গ রদ হয়, দেখেন বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালে, বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালে, বঙ্গভঙ্গ হয় ১৯০৫ সালে, আর বঙ্গভঙ্গ রদ হয় ১৯৭১ সালে। বঙ্গভঙ্গ কে করেন? বঙ্গভঙ্গ লর্ড কার্জন। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নামে একটা হল আছে, কার্জন হল। ১৯০৫ সালে হয় বঙ্গভঙ্গ, এটা রদ হয় ১৯১১ সালে। এই সরোয়ার্দী উদ্যানে কি হয়েছে, আমাদের যে শিখা চিরন্তন যেটা, এটা অবস্থিত। আর ১৭ই মার্চ তো এখন তো এটা বাদ দেওয়া হয়েছে, যে ১৭ই মার্চ আমাদের যে শিশু দিবস, এটা কিন্তু বাতিল করা হয়েছে। হ্যাঁ, ওকে, আচ্ছা এখানে কি আছে দেখেন, মহান মুক্তিযুদ্ধের সেক্টরগুলোর নাম ও ভৌগোলিক অবস্থান লিখুন। সেক্টরগুলোর নাম ও ভৌগোলিক অবস্থান এখানে সুন্দর করে দেওয়া আছে, এগুলো একটু দেখে নেবেন সবাই। ঢাকা কোন সেক্টর? ঢাকা ছিল ২ নাম্বার সেক্টর, ঢাকা ছিল ২ নাম্বার সেক্টর। ওকে, পলাশী যুদ্ধ কবে গঠিত হয়? পরীক্ষা আসতে পারে। ২৩ জুন ১৭৫৭। ২৩ জুন ১৭৫৭। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে? বাংলাদেশের যে বর্তমান যে জাতীয় পতাকার ডিজাইনার তিনি হচ্ছে কামরুল হাসান। আর এর পাশাপাশি তিনি বাংলাদেশের যে জাতীয় প্রতীক, এই জাতীয় প্রতীকেরও ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। আর ১৯৭১ সালে যুদ্ধকালীন সময়ে বাংলাদেশের যে পতাকাটি ছিল, ভিতরে মানচিত্র ছিল, এই পতাকার ডিজাইনার ছিল শিব নারায়ণ দাস। শিব নারায়ণ দাস। মুক্তিযুদ্ধের চেতনা বলতে কি বোঝায়? ব্যাখ্যা করুন। এই কোন কোন প্রধান শক্তি মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছিল? দেখেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছিল কোন দুটি? তারা ছিল পাকিস্তানের পক্ষে। চীন তো সবসময় পাকিস্তানের পক্ষে, এবং আমেরিকাও ছিল পাকিস্তানের পক্ষে।
এই যে ডিসেম্বরে 16 ডিসেম্বরের আগে ফার্স্ট উইকে ইউএন এর মাধ্যমে মানে ইউনাইটেড নেশন বা জাতিসংঘের মাধ্যমে আমেরিকা চেয়েছিল কি যে এটাকে যুদ্ধবিরতি দেওয়ার জন্য, যুদ্ধবিরতি মানে এটা আপাতত বিরতি থাকবে, আবার যুদ্ধ হবে, ঠিক আছে। কিন্তু আমাদের যে তৎকালীন যে রাশিয়া যে ছিল, ওকে, তখন হচ্ছে তারা এটার ভেটো দেয়, তখন তারা এটার ভেটো দেয়, এই কারণে হচ্ছে যুদ্ধবিরতি হয়নি, কেমন? ওকে, আচ্ছা। তারপর কি ঐতিহাসিক লাহোর প্রস্তাব কে ঘোষণা করেন? শেরে বাংলা এ কে ফজলুল হক। এই ঐতিহাসিক লাহোর প্রস্তাব, আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে ছিলেন? স্যার পি জে হার্ট। আচ্ছা, এই পরীক্ষা আসতে পারে মুক্তিযুদ্ধের সময় একমাত্র বিদেশি বীর প্রতীকের নাম কি? উইলিয়াম এস ওডারল্যান্ড। ওকে, উইলিয়াম এস ওডারল্যান্ড। আচ্ছা, সো এই যে ওডারল্যান্ড কি করছিল মুক্তিযুদ্ধে একমাত্র, তিনি হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড লিখেছিল, সেপ্টেম্বর অন যশোর রোড। আচ্ছা, তারপর কি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি। তারপর হচ্ছে কোন সংস্থা 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়? ইউনেস্কো, তাই না? ইউনেস্কো কত সালে? 1999 সালে 17 নভেম্বর। আচ্ছা, এইটা হচ্ছে মোটামুটি আপনার মুক্তিযুদ্ধ নিয়ে যদি পরীক্ষা আসে তাহলে এর বাইরে আসার কোনো সম্ভাবনা নাই। মুক্তিযুদ্ধ নিয়ে যদি কোনো প্রশ্ন আসে তাহলে কিন্তু এর বাইরে আসার কোনো সম্ভাবনা নাই, কেমন? আচ্ছা, সো পরীক্ষা কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে পরীক্ষায় প্রশ্ন একটা আসবেই। সো হচ্ছে এখানে যা যা আছে এর বাইরে পড়ার কোনো সুযোগ নাই। না, মুজিব সম্পর্কে কোনো প্রশ্ন আসবে না, সব স্কিপ করবেন, একটা প্রশ্ন আসার সম্ভাবনা একেবারেই নাই, কেমন? সো বর্তমানে হচ্ছে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে প্রশ্ন আসতে পারে, তারপরে প্রশ্ন আসতে পারে ডক্টর ইউনূস নিয়ে, পরীক্ষায় প্রশ্ন আসতে পারে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, এবং পাশাপাশি মুক্তিযুদ্ধের যে অল্টারনেটিভ আর যাই আছে, ওকে, এগুলো নিয়ে। হ্যাঁ, ওখানে একটা, আমাদের হচ্ছে জাহিদ সুমন, আমাদের সেপ্টেম্বর অন যশোর হচ্ছে অ্যালেন্স গিন্সবার্গ, এটা একটা কারেকশন হবে, অ্যালেন্স গিন্সবার্গ। এটার একটা কাহিনী আছে, সেটা হচ্ছে সেপ্টেম্বর অন যশোর রোড, এটা হচ্ছে সেপ্টেম্বরে, আপনারা জানেন যে যশোর হচ্ছে যে যশোর বেনাপোল, যেটা হচ্ছে আমাদের কলকাতার সীমান্তবর্তী এলাকা। সো কলকাতায় হচ্ছে আমাদের রিফিউজিরা, বাংলাদেশের যে রিফিউজিরা ছিল তারা হচ্ছে কলকাতায় থাকতো, কলকাতায় যে শিবির, শরণার্থী শিবির। সো এই সাংবাদিক ছিলেন ইনি, এই যে অ্যালেন্স গিন্সবার্গ। সো অ্যালেন্স গিন্সবার্গ যেটা করে সেটা হচ্ছে তিনি ওই সময় বর্ডার ক্রস করে বাংলাদেশের যশোরে তিনি রাস্তায় হাঁটেন, এবং তৎকালীন সময় বাংলাদেশের মানুষের, গ্রামের মানুষের যে করুণ পরিণতি সেটা তিনি দেখেছিলেন। তো ওইটা দেখে তিনি একটা কবিতা লেখেন, এটার নাম ছিল সেপ্টেম্বর অন যশোর রোড। পরবর্তীতে এইটা দিয়ে একটা গান তৈরি করা এবং এখান থেকে একটা কনসার্ট করার মাধ্যমে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট হচ্ছে বাংলাদেশে দেওয়া হয়। সো এইটা ইম্পর্টেন্ট, কেমন? সো সেপ্টেম্বর অন যশোর রোড, ক্লিয়ার? সো তারপর হচ্ছে এরপর হচ্ছে শিল্প সাহিত্য, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যাই হোক, আজকে আমরা মোটামুটি হচ্ছে যে, আচ্ছা, সো দিব আমরা হচ্ছে পিডিএফ দিব, আর হচ্ছে আমরা বিশেষ করে হচ্ছে আমাদের যে স্পেশাল মিডওয়াইফারি শেষ মুহূর্তে, আমরা লাস্ট মোমেন্টে আমরা আপনাদের জন্য যে কিছু ক্লাস অ্যারেঞ্জ করেছি, এবং গতকালকে মিডওয়াইফারি লিখিত যে নার্সিং মিডওয়াইফারি টেকনিক্যাল বিষয়ে কিন্তু অলরেডি আমাদের 2টা ক্লাস হয়ে গেছে। আমাদের একজন মিডওয়াইফ শিক্ষক আছেন, তিনি এটা নিয়েছেন, এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, কেমন? আর আমরা যেটা স্পেশালি যেটা করব সেটা হচ্ছে আপনারা আমাদের সাথে এক্সাম দিতে পারবেন, আপনারা 4 আওয়ার্সের এক্সাম দিতে পারবেন, কেমন? 4 ঘন্টার এক্সাম আমাদের সাথে আপনারা দিতে পারবেন। সো এই জন্য আপনাদেরকে আমরা আগেই বলে দেবো, এই সপ্তাহে হচ্ছে আমাদের 2টা এক্সাম থাকবে ইনশাল্লাহ। এই সপ্তাহে আমরা হয়তো রবিবার অথবা সোমবারে 4 ঘন্টার একটা পরীক্ষা নিব, 4 ঘন্টার পরীক্ষা নিব, 4 ঘন্টার, কেমন? ওকে, সো আমাদের পরীক্ষা শুরু হবে হচ্ছে সন্ধ্যা 7টা থেকে 11টা, 7টা থেকে 11টা পর্যন্ত এই এক্সাম চলবে। আমরা হচ্ছে আপনাদেরকে কোশ্চেন পাঠাবো,
কোশ্চেন সেট পাঠাবো, আপনারা জুমে আমাদের সাথে কানেক্ট হবেন, জুমে আমাদের সাথে কানেক্ট হয়ে 4 ঘন্টা এক্সাম দিবেন, কেমন? ওকে, আমরা তো কোর্সে ভর্তি হয়েছি, হ্যাঁ আপনাদেরকে দেয়া হবে। সো কোর্সে ভর্তি হয়েছি কারণ সাজেশন তৈরি করতে সময় লাগে। সো আমরা এই যেগুলো মোটামুটি করাচ্ছি এগুলো আপডেট দিয়ে দেবো, কেমন? আর রচনা তো মোটামুটি আপডেট আমরা সাজেশন দিয়েছি। তারপর হচ্ছে প্রত্যেকটা সাবজেক্ট ইনশাল্লাহ আপনারা যারা আছেন স্পেশাল ব্যাচে যারা ভর্তি আছেন তারা ইনশাল্লাহ পেয়ে যাবেন, কেমন? ওকে, আর আজকে আমরা আপাতত এখান থেকে না পড়াই, তো হচ্ছে শিল্প সাহিত্য এখান থেকে আপাতত পড়ানোর দরকার নাই, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন না আসার সম্ভাবনাই অনেক বেশি, কেমন? আচ্ছা, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, প্রাকৃতিক সম্পদ, কেমন? প্রাকৃতিক সম্পদ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। বাংলাদেশের প্রথম আবিষ্কৃত কয়লা খনি, আর বাংলাদেশে বর্তমানে যে একমাত্র কয়লা খনি সেটা কিন্তু দিনাজপুরে অবস্থিত, বড়পুকুরিয়াতে। ওকে, সো আমরা আজকের মতো এখানেই ক্লাসটি শেষ করব, আর হোয়াটসঅ্যাপে ইনশাআল্লাহ সাজেশন দিব। আর সবাই রেডি থাকেন যে আমাদের সাথে 4 ঘন্টার পরীক্ষায় কারা কারা দিতে চান, সবাই একটু কমেন্টে জানান। কারা কারা আমাদের সাথে 4 ঘন্টা পরীক্ষায় অ্যাটেন্ড করতে চাচ্ছেন, কারা কারা আমাদের সাথে 4 ঘন্টার এক্সামে অ্যাটেন্ড করতে যাচ্ছেন, সবাই একটু জানিয়ে দেন। হ্যাঁ, আকিকাতুন বলছে এখন স্পেশাল ব্যাচে ভর্তি হলে কি আগের সাজেশন, হ্যাঁ সব সাজেশন গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ, সকল সাজেশন গুলো আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, কেমন? সো যারা ভর্তি হন না আমাদের নিচে মাত্র 499 টাকা এই ফিটা, ইনশাল্লাহ কারা কারা এক্সাম দিতে চান আমাদের সাথে 4 ঘন্টায় লিখিত লিখতে হবে আপনাকে, হ্যাঁ লিখতে হবে, 4 ঘন্টায় লিখতে হবে এবং আমাদের সাথে লাইভে লিখতে হবে, কেমন? ওকে, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও আমরা হয়তো কালকে আবারও আমরা হচ্ছে 6টায় জি আমাদের বিনা মন্ডল এক্সাম দিবে, কারা কারা এক্সাম দিতে চান একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর ইনশাল্লাহ কালকে 6টায়, কালকে সন্ধ্যা 6টায় আবার দেখা হবে আপনাদের সাথে। সকল মিডিয়াদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, কেমন? আর দেখা হবে ইনশাল্লাহ নেক্সট আগামীকালকে। আর এর মধ্যে আপনারা যারা এখনো যারা অ্যাড হতে চান আমাদের স্পেশাল ব্যাচে, আর 4 ঘন্টা এক্সাম যদি আপনি 5টা এক্সাম আমাদের সাথে দিতে পারেন, আপনি দেখবেন পরীক্ষা হলে কি একদম কি বলে সুপারম্যানের মতো সাকসেস লিখতে থাকবেন, সুপারম্যানের মতো, কেমন? ওকে, সো এক্সামটা খুবই জরুরি আপনাদের জন্য, আর এই জন্যই আমরা অলরেডি কোশ্চেন তৈরি করে শুরু করেছি আপনাদের জন্য। ইনশাল্লাহ আমরা সোমবারে এক্সাম দিব, সোমবার। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যারা স্পেশাল ব্যাচে ভর্তি হবেন আমাদের যে নিচের কন্ট্যাক্ট নাম্বার আছে সেই নাম্বারে, অথবা নিচের কন্ট্যাক্ট নাম্বারটি আমার ব্যক্তিগত, আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা পেজ ইনবক্স করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।